তিলটা তো অনেক সুন্দর দেখতে, সুন্দরী। তে চমকে যায়, পিছে ঘুরে তাকায়, শাড়িটা তাড়াতাড়ি ঠিক করে রাগে চোখে তাকায় ছেলেটার দিকে। কে আপনি? এরকম অসভ্যের মতন কেন ঢুকে গিয়েছেন নক না করে? সুন্দরী, আপনি তো দরজা লাগাননি আর আশা করেন আমি জানি নক করে ঢুকি? কথাটা বলে ছেলেটা দেখে উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। তে বিষয়টা খেয়াল করে। অসভ্য, আপনি বার হয়ে যান এখান থেকে। সুন্দরী, বার হব, ঢুকবো, কিন্তু সময় অপেক্ষায়। তে বড় বড় চোখ করে থাকে ছেলেটার দিকে। তে বুঝতে একটু সময় লাগে, কিন্তু বুঝার সাথে সাথে তের কান গরম হয়ে যায়। লজ্জা আর রাগ একসাথে কাজ করছে। কোন পুরুষ এই প্রথমবার তার সাথে এইভাবে কথা বলছে। তে ছেলেটার দিকে রাগে চোখে তাকায় আর বলে, শয়তান বেড়া, বার হলো না রুম থেকে। জাংকুক তাকায় তের দিকে, একটা বাঁকা হাসি দিয়ে চোখ টিপে দেয়। জাংকুক দূরে থেকে পাউট করে তেকে একটা কিস দেয়, এরপর রুম থেকে চলে যায়। তের চোখ বড় হয়ে যায় ছেলেটার এরকম বেহায়া স্বভাব দেখে। বিয়ে বাড়ি জাঁকজমকে ভরপুর। আজকে তের বড় বোন জিমিনের বিয়ে। সারাদিন তে তার মা ইয়ংজুনের সাথে কাজে ব্যস্ত ছিল, তাই সে রেডি হওয়ার সময় পায়নি। ইয়ংজুনের বোন ও আরো আত্মীয় স্বজনরাও ছিল তার মার সাথে কাজ করার জন্য, কিন্তু তেও তার মার সাথে হাতে হাতে কাজ করছিল। তে কাজ শেষ করতে করতে শুনতে পায় বরপক্ষ এসে পড়েছে। মা, এই যা, অনেক কাজ করেছিস, তোর বোনের আজকে বিয়ে, একটু সেজে রেডি হয়ে নে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়, রেডি হতে চলে যায়। তে তার বড় বোন জিমিনি রুমে রেডি হতে চলে যায়, কারণ তার রুমে জিমি, রোজ ও তার আরো কিছু কাজিনস মিলে রেডি হচ্ছে। তে জিমিনের রুমে এসে একটু সেজে শাড়ি পরতে শুরু করে। তখনই জাংকুক জিমিনের রুমে আসে। জাংকুক রুম থেকে বের হয়ে নিজের মনের অজান্তে একটা মুচকি হাসি দেয়। একটু আগের কথা ভেবেই জাংকুকের শরীরে শিহরণ বয়ে যায়, মাথাটা নষ্ট হয়ে আসছে। ইস, কি করা মা! জীবনে এত মেয়ে দেখেছি, কিন্তু ওর মতন করা মা দেখি নাই। ইস, কোমরের তিলটা আমাকে এত টানছে, মন চায় খামচে ধরে সাদা কোমর লাল বানিয়ে ফেলি। তের বড় বোন জিমিনের সাথে আজকে জাংকুকের বড় ভাই সুগার বিয়ে। জাংকুকের বেশি কোলাহল ভালো লাগে না। জাংকুক তার ভাই সুগাকে বলে, ভাই, আমার মাথাটা ব্যথা করছে, এই শ্যাটার এত মানুষ পক পক বাল ভালো লাগতেছে না আমার। সুগা জাংকুকের দিকে তাকায়, সে জানে তার ভাইটা ঘাটতেরা, তার যেটা ভালো লাগবে না সে সেটার মধ্যে থাকবেই না। সুগা তার পাশে বসে থাকা তার সদ্য বিবাহিত স্ত্রী জিমিনকে বলে, জিমিন, জাংকুক এখানে এত মানুষের মধ্যে ভালো লাগছে না ওর, তুমি তো জানো ও একটু রকচটা। জিমিন বিষয়টা বুঝতে পারে। জিমিন জাংকুকের দিকে তাকায় আর বলে, ভাই, আপনি আমার রুমে চলে যান, আমার রুমে কিছুক্ষণ গিয়ে আপনি রেস্ট নেন, আপনার ভালো লাগবে, আমার রুম খালি আছে, ওইখানে এখন কেউ নেই। হ্যাঁ, একটা কাজ কর, তুই বরং ওইটাই কর যেটা জিমিন বলেছে। জাংকুক ও সুগা জিমিনের কথা মতন জিমিনের রুমে চলে যায়। তখনই তেকে এমন দেখে জাংকুকের মাথাটা নষ্ট হয়ে যায়। এই প্রথমবার কোনো মেয়েকে সে এমনি দেখেছে। জাংকুক দোতলা থেকে নিচে নেমে আসে, এসে তার ফ্রেন্ড বুগাম আর কায়ের সাথে কথা বলতে শুরু করে। তেরও এতক্ষণে শাড়ি পরা শেষ। তে নিচে চলে আসে, তার চোখটা আশেপাশে বোলায়, ওই শয়তান অসভ্যটা কই গেল। তখনই তে দেখে জাংকুককে, যে এখন তার দুই ফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত। জাংকুক তেকে খেয়াল করেনি। তে জাংকুকের দিকে রাগান্বিত হয়ে তাকায় এবং তার বোন জিমিনের কাছে চলে যায়। জিমিনের পাশে গিয়ে দাঁড়ায়, একটু নিচু হয়ে জিমিনের কানের কাছে বলতে শুরু করে, আপু, ওই ছেলেটা কে রে? দিয়ে জাংকুকের দিকে ইশারা করে। জিমিন ওই দিকে তাকায়, এরপর একটু মুচকি হেসে বলে, আরে ওইটা তো তোর সুগা দুলাভাইয়ের ছোট ভাই। জাংকুক, আপু, সুগা দুলাভাই এত ভালো, তাহলে ওনার ভাই এত শয়তান আর অসভ্য কেন শুনি? জিমিন এর দিকে তাকায় আর বলে, কেন, ও তোকে আবার কি করেছে? আমি শাড়ি পরার সময় আমাকে না বলে রুমে ঢুকে গিয়েছিল। তে জাংকুকের দিকে তাকাতে তাকাতে কথাটা বলে, তে আমি ওকে পাঠিয়েছিলাম, এতে ওর কোনো দোষ নেই, ওর বেশি মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না, তাই আমি বলেছিলাম যে আমার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে, এতে জাংকুকের কোনো দোষ নেই। তে কিছু বলতে গিয়ে বললো না, ওখান থেকে চলে যায়। মানলাম রুমে ভুল করে ঢুকেছে, কিন্তু যে কথাগুলো বলেছে, ঠোঁটকাটা স্বভাবের বেহায়া একটা লোক। জাংকুক তার ভাই সুগার কাছে চলে যায়। সুগার পাশে দাঁড়িয়ে একটু নিচু হয়ে সুগার কানে ফিস ফিস করে বলতে শুরু করে, ভাই, ওই মেয়েটা কে রেড কালার শাড়িতে? জাংকুক হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। সুগা তাকায় সেদিকে, আরে ওটা আমার শালিকা, জিমিনের ছোট বোন। ভাই, পুরাই কড়া মাল। সুগা তাকায় জাংকুকের দিকে বড় বড় চোখ করে, জীবনে এত মেয়ের সাথে ফ্লার্ট করছিস, তোর হয় নাই?
তুই এখন আমার শালিকাকেও ধরতে চাস? ওরে ছেড়ে দে ভাই, ওরেই তো ধরতে হইব, ওরেই লাগবো ভাই। আজকে যা দেখছি এরপর তো সম্ভবই না তোমার শালিকারে ছাড়া। বলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়, যে এখন তার কাজিনদের সাথে কথা বলতেছে। জাঙ্কুক তের দিকে হাঁটতে শুরু করে। সুগা তাকিয়ে আছে জাঙ্কুকের যাবার দিকে। জাঙ্কুকের বেশিরভাগ কথাই সুগার মাথার উপর দিক দিয়ে গিয়েছে। তে তার কাজিন জিনি আর রোজের সাথে কথা বলছিল, তখনই জাঙ্কুক ওখানে আসে। সুন্দরী, কি খবর তোমার? জাঙ্কুক তেকে দেখে কথাটা বলছিল। তে জাঙ্কুকের দিকে একবার তাকায়, এরপর চোখ উল্টে অন্যদিকে তাকায়। কি ব্যাপার বেয়ান সাহেব, আমাদের সাথে একটু কথা বলুন, আমরাও তো এখানে আছি। আরে বেয়ান সাহেবরা, তোমরা তো আসোই, কিন্তু বউ তো নাই। জাঙ্কুক কথাটা তের দিকে তাকিয়ে বলে। তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের কথার মানে সে খুব ভালোই বুঝতে পেরেছে। জাঙ্কুক কথাটা বলে তের হাত ধরে এক কর্নারে নিয়ে যায়। কি করছেন? হাত ছাড়েন বলছি। কেমন অসভ্যতা! হুটহাট হাত ধরছেন। জাঙ্কুক তেকে দেওয়ালের সাথে পিন করে তের দুই বাহু চেপে ধরে বলে, অন্য কিছু তো ধরতে পারবো না এখন, তাই হুটহাট হাতই ধরি। আপনার কথায় এমন অসভ্য আর বেহায়াদের মতন কেন? রিল্যাক্স সুন্দরী, রাগলে তোমাকে আরো অনেক বেশি মারাত্মক লাগে। মন চায় তোমার ওই দুই গাল কামড়ে খেয়ে ফেলি। তিনি নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে সে পেরে ওঠে না। সুন্দরী, তোমার নাম কি সোনা? আপনাকে আমার নাম কেন বলবো আমি? বলো সুন্দরী, না হলে এখনই ঠেসে ধরে একটা চুমু খাবো, যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। জাঙ্কুকের কথা শুনে তের গালে রক্তিম আভা চলে আসে, কান দুটো গরম হয়ে যায়। সুন্দরী, তুমি নাম বলবে নাকি ঠেসে ধরে চুমু দেব? তে আমার নাম বলে জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দিয়ে তে ওখান থেকে দৌড়ে চলে যায়। সুগা আর জিমিনের বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে। জিমিনের সাথে তে ও তার কাজিন জেনি যাবে। জিমিন আর সুগা আগে বেরিয়ে গিয়েছে গাড়ি নিয়ে। তে ভেবেছিল সে আর জেনি হয়তো জিমিনের সাথে একসাথে যাবে, তাই সে খুশিতে রাজি হয়ে যায়। কিন্তু যখন দেখে যে সুগা আর জিমিন অলরেডি গাড়িতে করে চলে গিয়েছে, তখন তে তাকায় তার মার দিকে, যে এখন তার বড় মেয়েকে বিদায় দিয়েছে। এই বেদনায় সবিনকে জড়িয়ে ধরে কান্না করছে। তে তাকায় তার মা বাবার দিকে এবং জেনির কানে ফিসফিস করে বলে, জেনি, জিজু আর আপু তো চলে গেল, আমরা কিভাবে যাব এখন? আরে তোরে কেউ বলেনি সুগা জিজুর ছোট ভাই নাকি আমাদেরকে তার গাড়ি দিয়ে নিয়ে যাবে? কথা শুনে তের চোখ বড় হয়ে যায়। বিরক্তিতে আশেপাশে তাকাতে শুরু করে। দেখে জাঙ্কুক এক কোণায় গাড়ির সাথে পিঠ থেকে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইস, আমার কড়া মালটা কান্না করলেও কত সুন্দর লাগে। সোনা, তোমার বোনের জন্য কান্না করো না। খুব তাড়াতাড়ি তোমাকে তোমার বোনের কাছে একেবারে রেখে দেওয়ার ব্যবস্থা করব। ইস, কান্না যদি এত হট লাগে, তাহলে আমি যখন ওকে ঠেলবো তখন কান্না করলে তো আমি নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলবো। তার মা ইয়ঞ্জুন তো অনেকবার বলে যে সে যাবে না। আম্মা, আমি যাবো না, তুমি আমার বদলে রোজেরে পাঠিয়ে দাও। মা, বুঝার চেষ্টা কর, ওটা তোর বোনের শ্বশুর বাড়ি, ওখানে ও কাউকে তেমন চেনে না, ওখানে ও নতুন, তুই গেলে ওর একটু ভালো লাগবে মা। তুই আর কিছু বলতে পারে না। সবিন আর ইয়ঞ্জুন মিলে এখন তে আর জেনিকে জাঙ্কুকের কাছে নিয়ে যায়, যে এখনো তার গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। বাবা, আমার মাইয়া দুইটার দিকে একটু চোখ রাখো, ওরা নতুন পরিবেশে গেলে একটু চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, ওদের দিকে একটু নজর দিও বাবা। জাঙ্কুক এর দিকে তাকাতে তাকাতে বলে, জি আঙ্কেল আন্টি, ভালো মতন নজর দেব আর খেয়াল রাখবো। কিছুক্ষণ কথা বলে সবিন আর ইয়ঞ্জুন ওখান থেকে চলে যায়। জিনি গিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। তেও জিনির পাশে বসতে যায়। তখন জাঙ্কুক তার সিট বেল্ট ঠিক করতে করতে বলে, বেয়ান সাহেবা, আপনার বোনকে বলেন আমার সাথে এসে বসতে। আমি কি আপনার বোনের ড্রাইভার নাকি? ঠিকই তো, যা তুই ভাইয়ের লাগাবো। তে বিরক্তি নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে, যে এখন তার দিকে তাকিয়ে হাসছে। তে জানে এই শয়তান অসভ্য লোকের সাথে কথা বলতে গেলে কোনো লাভ হবে না। তে জাঙ্কুকের পাশের সিটে গিয়ে বসে পড়ে। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে, গাড়িতে হালকা মিউজিক ছাড়া। তে বাইরে রাতের দৃশ্য দেখতে ব্যস্ত। তখনই তের মনে হলো তার পায়ের উপর কেউ হাত দিয়েছে। তে তাকায়, দেখে জাঙ্কুক তার পায়ের উপর হাত রেখেছে। অসভ্য লোক একটা, আপনার তো সাহস কম না, হাত সরান বলছি। বলে জাঙ্কুকের হাত সরাতে যায়, কিন্তু পারে না। জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরে তের পা। ছাড়েন বলছি। জাঙ্কুক এক হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, সোনা, তুমি অনেক সফট, একদম তোলার মতো। তোমাকে নিজের মধ্যে নিয়ে পিষে ফেলতে মন চায়।
জাঙ্কুকের কথা শুনে তের গাল টমেটোর মতো লাল হয়ে যায়। লজ্জায় সে তাকাতে পারে না জাঙ্কুকের দিকে। তে বলতে পারে না এই ছেলেটাকে কিছু। এই ছেলের জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো, তে এতক্ষণে মেরে ওই ছেলেটাকে ভর্তা বানিয়ে দিত। জাঙ্কুকের কথাগুলো তের মনে অনুভূতি সৃষ্টি করে। তে বুঝতে পারে না অনুভূতিগুলো কি। জাঙ্কুকের কথা শুনলে তে রাগের থেকে বেশি লজ্জা লাগে। জাঙ্কুক তাকায় তের দিকে। তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক বলে, সোনা, লজ্জা পেও না। লজ্জা পেলে তোমাকে একদম একটা কড়া মাল লাগে, মন চায়। চুপ করুন আপনি। আপনার মুখে কি কিছু আটকায় না নাকি? বেহায়া লোক একটা। সোনা, তোমার সাথে বেহায়া না হলে তো আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না। বেহায়ার মতন তোমাকে আদর করবো সোনা, পাগলের মতন বলে জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে তের কানের লতিতে একটা চুমু খায়। তের চোখ মুহূর্তে বড় হয়ে যায়। জাঙ্কুক এতক্ষণ ফিসফিস করে কথা বলছিল, আর গাড়িতে হালকা মিউজিক থাকার কারণে তাদের কথা যিনি শুনতে পেল না। তে আর কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। জাঙ্কুক পুরো রাস্তায় তের পায়ের উপর হাত রেখে ড্রাইভ করেছিল। সবিনার ইঞ্জিনের দুমে বড় মেয়ে জিমি, যার বয়স এখন 20, আর তে, যার বয়স এখন 18। কিছুদিন আগে সবিন একটা বিজনেস ডিল ফাইনাল করে। তখন সেখানেই দেখা হয় তার আরএমের সাথে। প্রথমে বিজনেস পার্টনার, এরপর আস্তে আস্তে সবিন আর আরএম কম সময়ের মধ্যে বন্ধু হয়ে ওঠে। আরএম তার বড় ছেলে সুগার জন্য মেয়ে খুঁজছিল। একদিন আরএম সবিনের বাসায় এসেছিল, তখন তার জিমিনকে দেখে অনেক ভালো লেগেছিল। এরপর আরএম সবিনের মতামত নিয়ে সুগা আর জিমিনের বিয়ে ঠিক করে। আরএম এবং তার ওয়াইফ জিন, তাদের দুই সন্তান সুগা আর জাঙ্কুক। সুগার বয়স এখন 29 বছর আর জাঙ্কুকের বয়স হচ্ছে 26। সুগা তার বাবা আরএম এর কোম্পানির হাল ধরেছে এবং জাঙ্কুক, যে কিনা বাইরে পড়াশোনা করে বাইরের কান্ট্রি আমেরিকার একটা বড় কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তার ভাইয়ের বিয়ের উপলক্ষে সে 2 দিন আগেই দেশে ফিরেছে। প্রায় 40 মিনিটের পথ পাড়ি দিয়ে এসে গাড়ি থামে জিওন মেনশনের সামনে। বাড়িটা খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। তে এতক্ষণ মন মরা হয়ে চুপ করে বসেছিল। গাড়ি থামার সাথে সাথে জাঙ্কুকের হাত তার পা থেকে সরিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। জিমিও গাড়ি থেকে বের হয়ে তের পাশে গিয়ে দাঁড়ায়। বাড়িটা কতটা সুন্দর, তাই না? অনেক সুন্দর। তে আর জিমি বাড়িটার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। তখনই জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ায় আর বলে, এত পছন্দ হলে বাড়িটা বাড়ির বউ বানিয়ে দিই। কি বলো বিয়ান সাহেবা? ঠিক বলেছি না? জিমি হেসে ফেলে। ভাইয়া কিন্তু ঠিক বলছে। কেউ কিছু বলে না, সামনের দিকে হাঁটতে শুরু করে। আর জিনি এখন মাঝখানের রুমে বসে আছে। জিন আরো অনেক আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভর্তি। জিন একটু পর পর খাবারের কিছু না কিছু আইটেম এনে তে আর জিনির সামনে রেখে যাচ্ছে। তে নতুন জায়গায় একটু অদ্ভুত লাগছে। বেশি মানুষের মাঝখানে তার ভালো লাগে না। উপর দিয়ে জাঙ্কুক তার 2 ফ্রেন্ড বুগাম আর কাইকে নিয়ে একদম তের সামনের সোফায় বসে আছে। বেয়ান সাহেবা, আপনারা দেখি কিছু খাচ্ছেন না, কি ব্যাপার? তেমন কিছু না ভাইয়া। তাই নাকি বিয়ান সাহেবা? আপনার নাম কি? আপনি তো দেখতে ভারী সুন্দর। জিমি হেসে তার নাম বলে। বিয়ান সাহেবা, আর আপনার নাম কি? কাই কথাটা তের দিকে তাকিয়ে বলে। তে তাকায় কায়ের দিকে, কিছু বলতে গেলে তখনই জাঙ্কুক বলে, জিয়ন্তে। নামটা কেমন শালা, সুন্দর না? একদম ফিট হয়েছে জায়গা মতন। বলেই জাঙ্কুক তের দিকে তাকায় আর একটা চোখ টিপ দেয়। তের কান লজ্জা গরম হয়ে গিয়েছে। তে নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে। কিরে সালা, প্রেমে টেমে পড়লি নাকি বিয়ান সাহেবার? আরে মামা, বিয়ান তো তোর হইব, আমার তো বউ হইব। বুগাম, হালায় আবার মনে হয় নিজের ফ্ল্যাট শুরু করছে। তখনই জিন ওখানে আসে। কিরে জাঙ্কুক, বুগাম, কাই, তোরা কি শুরু করেছিস? মেয়ে দুটোকে কি শান্তিতে থাকতে দিবি না? যা এখান থেকে যা, সুগা তোদেরকে ডাকছে, যা। জিনের কথা শুনে জাঙ্কুক, বুগাম, কাই উঠে চলে যায়। জিন বসে তে আর জিনের পাশে। মা, তোমরা একদমই কোনো টেনশন করো না। জিনের মতন তোমরাও আমার মেয়ে। কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে জানাবে। তে জিনের দিকে তাকায়, একটা মুচকি হাসি দেয়। অবশ্যই আন্টি। জি আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমরা একদম ঠিক আছি। সুগা আর জিমিনের পাশের রুমে তে আর জেনিকে থাকতে দেওয়া হয়েছে। কালকে সুগা আর জিমিনের রিসেপশন পার্টি, তাই তে আর জিনি তাদের সাথে কিছু কাপড় আর জিনিসপত্র এনেছিল। জিনি অনেক আগে রুমে চলে গিয়েছে। তে এতক্ষণ বসে বসে জিনের সাথে গল্প করছিল। এই
এই হলুদ ফর্সা বনের মহিলাটার ব্যবহারে তের মনে হয়েছে যে এটা তের আপন কেউ। তে অনেকক্ষণ জিনের সাথে মন খুলে কথা বলে। এরপরে রাত বেশি হওয়াতে তে জিনকে জিজ্ঞেস করে, আন্টি কোন রুমটা আমার? 2 তলার উপরের কর্নারের রুমের পাশের রুমটাই হচ্ছে তোমার আর জিনের জন্য। আচ্ছা আন্টি বলে তে উপরে চলে যায়, হাতে তার কাপড়ের ব্যাগ। তে 2 তলায় এসে জিনের বলা মতন রুম খুঁজতে শুরু করে, কিন্তু তে ভুলে কর্নারের রুমের সামনে চলে যায়। দেখে ভিতর থেকে লাইট জ্বলছে। তে ভাবে হয়তো ভিতরে জিনি আছে, তাই তে কিছু না ভেবে রুমে ঢুকে যায়। রুমে ঢুকে বিছানার উপর ব্যাগটাকে রাখে। তখন তের কানে ভেসে আসে কিছু কিছু শব্দ। তে আশেপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। এরপর তে তার বাম দিকে তাকায়, দেখে ওয়াশরুম থেকে শব্দটা আসছে এবং ওয়াশরুমের দরজাটাও হালকা খোলা। মনে হয় ওয়াশরুমের ভিতর কেউ আছে। আর শব্দটা শুনে তের মনে হলো এটা জিনিস শব্দ না। তে বড় বড় পা ফেলে ওয়াশরুমের সামনে চলে যায়। শব্দটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। তে দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা করে মাথাটা ঢুকিয়ে যা দেখতে পায়, দেখে এদের চোখ বড় হয়ে যায়। জাঙ্কুক তার লিটল কুকিকে বাম হাত দিয়ে ধরে মুখ দিয়ে সুইট সুইট শব্দ করছে। কড়া মাল আমার, তুমি আমার মাথাটা নষ্ট করে দিলা, আমার কড়া মাল। জাঙ্কুকের মুখে নিজের নাম শুনে এর কান দুটো দিয়ে যেন এখন আগুনের গোলা বের হচ্ছে। তে তাকা জাঙ্কুকের লিটল কুকির দিকে। তের হাত কাঁপতে শুরু করে, দাঁড়াতে কষ্ট হচ্ছে, ঘেমে একাকার অবস্থা। ইস, এটা এত বড়। তে তাকা জাঙ্কুকের দিকে। এমন অবস্থায় দেখে তের এখন নিজেরই অনেক পরিমাণ হট লাগছে। গরমে এর নাকের ডোকায় ঘাম জমেছে। জাঙ্কুক নিজের কাজে ব্যস্ত। তে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে তার নাম নিয়ে শব্দ করতে দেখে তে কেন জানি এটা অনেক ভালো লাগছে। ইস, ছেলেটা পুরাই বেহায়া, নির্লজ্জ একটা। আজকেই দেখা হলো আমাদের, আর আজকে এমন করছে। ছি, বাজে শয়তান ফাজিল অশুভ লোক একটা। বলে তে বড় বড় পা ফেলে বিছানার উপর থেকে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। জাঙ্কুকের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই শাড়ি পরার দৃশ্য বারবার তার চোখের সামনে আসছে। জাঙ্কুক উপায় না পেয়ে নিজের লিটল কুকিকে নিজে সামলাচ্ছে। জাঙ্কুক তার লিটল কুকিকে সামলানোর পর একটা কোল্ড শাওয়ার নেয়। এরপর রুমে আসে। জিনি ঘুমিয়ে পড়েছে। হঠাৎই এর মনে হলো তার গাল, নাক, মুখ কেউ স্পর্শ করছে। তের ঘুমের রেশ কেটে যায় যখন কারো ঠান্ডা হাতের স্পর্শ তার ঠোঁটের ওপর পড়ে। তে চোখ মেলে দেখে জাঙ্কুক। তে কিছু বলার আগে জাঙ্কুক চেপে ধরে তের মুখ। জাঙ্কুক তের দিকে তাকায়, ফিসফিস করে বলে, কড়া মাল, চিল্লাবা না সোনা, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই নিজেকে আটকাতে পারিনি। তে তাকা জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে, চোখ দিয়ে ইশারা করে তার মুখ থেকে হাত সরাতে বলে, সোনা এক শর্তে সরাবো, তুমি চিৎকার করবে না। তে চোখ দিয়ে হ্যাঁ সম্মতি দেয়। জাঙ্কুক ছেড়ে দেয় তের মুখ, হাত দিয়ে রাখে তের গালে, আর হাত দিয়ে তের গালে স্লাইড করতে করতে বলে, তে আমাকে পাগল করে দিয়েছো তুমি। কোনো মেয়ের জন্য এমন করে পাগলামি করিনি, কিন্তু তোমার জন্য আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। তে তাকা জাঙ্কুকের চোখের দিকে, যে চোখে তে নিজের জন্য দেখতে পেল ভালোবাসা, অনেক ভালোবাসা। কড়া মাল, আমি তোর জন্য যেভাবে পাগল হয়ে যাচ্ছি তুই কি বুঝিস না? তখনই তের মনে পড়ে যায় জাঙ্কুকের রুমের কথা, কিভাবে করে জাঙ্কুক তার নাম নিচ্ছিল। লজ্জায় তের গাল দুটো লাল হয়ে যায়। কিছু বলবি না সোনা? জাঙ্কুক এখনো তের গালে হাত দিয়ে স্পর্শ করছিল। তে তাকা জাঙ্কুকের চোখের দিকে এবং বলে, আপনি এত বেহায়া কেন? জাঙ্কুক একটু মৃদু হাসে। সোনা, জীবনে অনেক মেয়ের সাথে ফ্লার্ট করেছি, কিন্তু কারোর সাথে বেহায়াগিরি করিনি। কিন্তু সোনা, তুমি মালটাই এমন, একদম একটা কড়া মাল, তাই তোমাকে দেখলেই বেহায়া হতে মন চায়। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের কথাগুলো তে মন দিয়ে শুনছিল। জাঙ্কুকের মুখে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করার কথা শুনে তে রাগ উঠে যায়, কিন্তু পর মুহূর্তে জাঙ্কুকের কথা শুনে তে রাগ নিমিশে ঠান্ডা হয়ে যায়। জাঙ্কুক তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরে তের ঠোঁট, তাকায় তের ঠোঁটের দিকে, এরপর তাকায় তের চোখের দিকে। কড়া মাল, আমি চলে যাবো সোনা 3 দিন পর, আর কবে আসবো তার ঠিক নেই। কড়া মাল, তুমি যদি রাজি থাকো সোনা,
আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করব, তোমাকে নিয়ে যাব সোনা। তে জাংকুকের কথা শুনে অবাক হয়ে যায়। তে জিনের কাছ থেকে শুনেছে জাংকুকের বিষয়, জাংকুকের কাজের বিষয় শুনেছিল, কিন্তু জাংকুক যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তে জানতো না। তে জাংকুকের দিকে তাকায়, এইসব ভাবছিল। জাংকুকের কথা শুনে তে তার ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে। তোমাকে আমি সারাদিন কালকে সময় দিলাম সোনা, তুমি আমাকে ভেবে চিন্তে তোমার সিদ্ধান্ত বলবে। আমি বেহায়া হতে পারি, কিন্তু আমি তোমার অনুভূতি রেসপেক্ট করব। তুমি না চাইলে তোমাকে আমি জোর করব না, কিন্তু সোনা আমি তোমাকে অনেক ভালোবাসি বলে জাংকুকের কপালে একটা চুমু খেয়ে ওখান থেকে চলে যায়। তুই তাকায় জাংকুকের চলে যাওয়ার দিকে। উনি কি আমাকে ইনডাইরেক্টলি বিয়ের জন্য প্রপোজ করলেন? গাল দুটো লাল হয়ে যায়। বেহায়া লোক একটা। সারা রাতে ঘুমাতে পারে না। জাংকুক তাকে যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে সে ভাবছিল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সবে মাত্র তার বড় বোনের বিয়ে হয়েছে, এরও তো জাংকুককে অনেক ভালো লেগেছে। ছেলেটা বেশ সুদর্শন, উজ্জ্বল লম্বা, দুধে আলতা গায়ের রং। তুই এইসব ভাবতে পারছে না, চোখে ঘুম ভিড় করেছে। তুই ঘুমিয়ে পড়ে। পরদিন সুগা আর জিমিনের রিসেপশন পার্টি রাখা হয়েছে সন্ধ্যার দিকে। কিছুক্ষণ পরই তের আব্বু আম্মু সবিনের রিউজুন চলে আসবে। সারাদিন তেকে জাংকুক অনেক পরিমাণ জ্বালিয়েছে। এটা ওটার বাহানায় তের সাথে অনেক পরিমাণ দুষ্টুমি করেছে। তার রুমে রেডি হচ্ছিল, একটু পরে রিসেপশন পার্টি শুরু হবে। জিমি একটু আগে রেডি হয়ে বার হয়ে গিয়েছে। তে তার চুলগুলো ভালো করে আঁচড়াচ্ছিল, তখন জিমি আবার আসে। কিরে, তুই না কইলি তুই অনেকগুলো ছবি তুলবি সুন্দর সুন্দর, সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলি, এখন আবার কেন আসছস? আরে ধুর, আমি তো ওইটাই করতেছিলাম, কিন্তু তখনই সুগা জিজু আমাকে ডেকে বললো যে জিমিন আপু তোর সাথে নাকি কি কথা বলবে, তোকে সুগা ভাইয়ের রুমে যেতে বলেছে। জিমিন আপু ওখানেই রেডি হচ্ছে। আচ্ছা আমার হয়ে গেছে, আমি যাচ্ছি বলেই তে ওখান থেকে জিমিনের রুমে চলে যায়। আপু ডেকেছিল আমাকে? হ্যাঁ তে বস এখানে, তোর সাথে আমার কিছু কথা আছে। তেও চুপচাপ বসে পড়ে। তোকে জাংকুক যা বলেছে তা নিয়ে তুই কি কিছু ভেবেছিস? তে তার বোনের দিকে বড় বড় চোখ করে তাকায়। আপু তুমি কিভাবে? জাংকুক আজকে সকালে উঠে আব্বু আম্মু আমাকে আর সুগাকে সবটা খুলে বলেছে। আমি আগেই তোর সিদ্ধান্ত জানতে চাইতে। তুই তাকায় তার বোনের দিকে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে। জিমিন একে জড়িয়ে ধরে আর বলে, তোর সিদ্ধান্ত যেটাই হবে আমরা তোর সাথে আছি, তোকে কেউ জোর করবে না। তুই আমাকে বল, তোর কি জাংকুককে ভালো লাগে? তুই তখন তার বোন জিমিনকে জড়িয়ে ধরে বলে, আপু আমার ওনাকে ভালো লাগে, কিন্তু কিন্তু কি তুই ভাবছিস সবটা তো তাড়াতাড়ি? তুই শুধু ভাবিস না, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। তুই জিমিনকে ছেড়ে দে এবং তাকায় জিমিনের চোখের দিকে। কিন্তু আপু, কিন্তু কি আমি জানি সবটা তোর কাছে অনেক তাড়াতাড়ি। আর হলো জাংকুকের কথা, তোর জাংকুককে এখন ভালো লাগে, বিয়ের পর তুই ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবি। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা টান তৈরি হয়। তুই এইসব নিয়ে ভাবিস না। একটু পর আব্বু আম্মু আসলে আমি আব্বু আম্মুর সাথে সুগাকে নিয়ে তোদের বিয়ের বিষয়ে কথা বলবো। আপু। জিমিন তাকায় তার বোনের দিকে। তার বোনের দুই গাল আলতো হাতে চেপে ধরে তার বোনের কপালে আলতো করে একটা চুমু খায়। জাংকুক অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালোবাসে, ওর কথায় আমি যা বুঝলাম। তুই খুশি তো বোন আমার? আপু আমি খুশি, আমি জানি সবটা তো তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমি খুশি ওনার আশেপাশে থাকলে। আমি জানি না কেন আমার অনেক ভালো লাগে। জিমিন একটু মুচকি এসে বলতে জড়িয়ে ধরে। রিসেপশন পার্টি শেষে সুগা, জিমিন, আরএম জিন, তেকুক মাঝখানে রুমে বসে আছে। আরএম জিন তেকুকের বিয়ের কথা সবিন আর ইউজুনকে বলে। আরে তুই এসব কি বলছিস? সবে একদিনও হলো না আমি আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি তোর বিষয়টা সবিন। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, জিমিনের মতন তেকেও আমি আমার মেয়ের মতন করে রাখবো। এর মতন লক্ষ্মী মেয়ে আমি আমার জাংকুকের জন্য বউ করে আনতে চাই, কিন্তু ছেলেটার কাজ আছে। আজকের দিন গেলে আর 2 দিন আছে, ছেলেটার আবার ফিরে চলে যেতে হবে। তাই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তেকে নিজের ঘরের বউ বানাতে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে কি সব করবো আমি?
ওইসব নিয়ে তুই ভাবিস না সোবিন, আমরা আপাতত জন্য ছেলে মেয়ে কাবিন করে ঘরোয়া ভাবে বিয়ে দিয়ে দিব। আর রইল কথা তের পাসপোর্ট আর ভিসা টিকিটের, ওগুলো আমি আর জাঙ্কুক মিলে 2 দিনের মধ্যে ম্যানেজ করে ফেলবো, তুই আর মানা করিস না। সোবিন তাকায় ইউজনের দিকে, যে এখন কান্না করছে। সবেমাত্র তার বড় মেয়েটাকে বিদায় দিয়েছে, এখন নাকি আবার ছোট মেয়েটাও চলে যাবে। এটা ভেবে ইউজনের চোখ জলে ভরে আসে, শাড়ির আঁচলে মুখ গুজে কান্না করছিল। সোবিন কিছু বলতে যাবে, তখনই জিমিন বলে, আব্বা আমি তোকে জিজ্ঞেস করেছি ওর এই বিয়েতে কোনো আপত্তি নেই। এই কথা শুনে জাঙ্কুক তাকায় তের দিকে, যে এখন তার বাবার পাশে দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি নিচে আবদ্ধ, এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে। আব্বা আমার বিশ্বাস আমার ভাই তেকে অনেক খুশি রাখবে। সোবিন তেকুকের বিয়েতে আর অমত করতে পারে না। সোবিন তে আর জেনিকে নিয়ে ওই দিন রাত্রেই নিজেদের বাড়ি ফিরে আসে। অনেক ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তার ঘুম আসছে না, মনটা তার খারাপ। একটু পর পর জাঙ্কুকের কথা তার মনে পড়ছে। একটু আগে ইউজুন তেকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, তে তার আব্বা আম্মার জন্য মন খারাপ হচ্ছে। আবার জাঙ্কুকের কথা ভেবে তার মনটা কেমন কেমন করছে। বেহায়া পুরুষটার জন্য কেন জানি এমন করে মনটা। তে এইসব ভাবছিল, হঠাৎ তার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। তে একবার কেটে দেয়, কিন্তু লাগাতার 5-6 বার কল আসার পর তে বিরক্ত হয়ে কল রিসিভ করে। হ্যালো, কলা মাল, ফোন কেন ধরছিলে না সোনা? জাঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে। আমি আননোন নাম্বারের কল আসলে কল ধরি না। কলা মাল, আমি তো তোমার জামাই সোনা, মাত্র 1 দিনের তফাৎ, এরপরই তো আমাদের বিয়ে। আপনি কিভাবে আমার নাম্বার পেলেন? ভুলে গেছো সোনা, তোমার বোন আমার জেমিনা ভাবির কাছ থেকে নিয়েছি। ও সোনা, আমি অনেক খুশি হয়ে গিয়েছি এটা জেনে তুমি বিয়েতে রাজি হয়ে গিয়েছো সোনা, আমার লক্ষ্মী সোনা, আমার কড়া মাল, আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। সোনা, তুমি ভালোবাসি বলবা না? শুনতে হলে অপেক্ষা করতে হবে। তাই নাকি সোনা? আমি অপেক্ষায় থাকবো, কিন্তু কড়া মাল, বাসর রাত্রে বিড়াল আমি মারবো। বিড়াল মারার জন্য যে কত অপেক্ষায় আছি আমি, তুমি বুঝবা না আমার কষ্ট সোনা। তের মুচকি হাসে, তের কান দুটো গরম হয়ে গিয়েছে লজ্জায়। তের মনে পড়ে যায় জাঙ্কুকের রুমের সেই দৃশ্য। বেহায়া শয়তান ফাজিল লোক একটা, যান ঘুমান বলে তে কল কেটে দেয়। কত পালাবা সোনা আমার কাছ থেকে, আর মাত্র 1 দিন, এরপর তোমাকে পেলে পিষে ফেলবো। পরদিন সুগা জিমিন জাঙ্কুক মিলে তেকে নিতে চলে আসে। তেকুকের বিয়ের শপিং করবে, তাই সুগা আর জিমিনকে জাঙ্কুক আর তের সাথে পাঠানো হয়েছে। আর বড়রা বিয়ের আয়োজন করছে, শুধুমাত্র আপন আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ের আয়োজন করা হচ্ছে। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে আর আয়না দিয়ে তেকে দেখছে, যে এখন জিমিনের সাথে পিছে বসে আছে। হইছে ভাই, আর কত তাকাবি? সুগা একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুককে কথাটা বলে। ভাই, জামাইয়ের নজর বউয়ের লাগে না, কিন্তু জামাই যদি বউয়ের উপর নজর না দেয় তাহলে অনেক সমস্যা বলে জাঙ্কুক আবার তাকায় তের দিকে, তেও তাকায় জাঙ্কুকের দিকে। দুজনের চোখাচোখি হয়। সুগা জিমিন এই জাঙ্কুক মিলে একসাথে শপিং মলে ঢুকে। জিমিন আর সুগা মিলে বিয়ের লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনতে শুরু করে। তে জিমিনের এক কোণায় দাঁড়িয়ে ছিল। জাঙ্কুক তের হাত ধরে তেকে এক কোণায় নিয়ে আসে এবং তের গালে হাত দিয়ে হালকা ভাবে স্পর্শ করতে করতে বলে, কড়া মাল, লিস্টের বাইরে যদি সোনা তোমার কিছু ভালো লাগে তাহলে নিয়ে নাও সোনা। না, আমার কিছু লাগবে না। তাও কিছু ভালো লাগলে নিয়ে নাও সোনা। তখনই জাঙ্কুকের নজরে কিছু পড়ে। জাঙ্কুক তাকায় তের দিকে। সোনা, তোমার সাইজ কত? তে তাকায় জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে। হ্যাঁ, ফাজিল লোক একটা। জাঙ্কুক একটু মৃদু হাসে। কড়া মাল, সাইজ বলো না হলে কিন্তু এখনই সবার সামনে ঠেসে ধরে একটা চুমু খাবো। তের গালে রক্তিম আভা চলে আসে। তে জাঙ্কুকের দিকে তাকাতে পারে না, নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, 38। জাঙ্কুক মুচকি হাসে। সোনা, এটা তো অনেক ছোট, সমস্যা নাই, বিয়ের পর এটাকে বড় করার কাজ আমি করে দেব, তুমি এখানে দাঁড়াও সোনা, আমি আসছি বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। তে জাঙ্কুকের যাবার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। জাঙ্কুক কিছুক্ষণ পর চলে আসে। তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হাতে অনেক ধরনের ডিজাইনের নাইটি দেখে তের চোখ বড় বড় হয়ে যায়। সোনা,
এগুলো সব তোমার সাইজের, এগুলো আমি বিলিং করিয়ে নিয়ে আসছি বলে জাংকুক যেতে নিলে তে জাংকুকের এক হাত ধরে, না না আমি এসব পড়ি না। জাংকুক তাকায় তের দিকে, এখন থেকে আমার সামনে পড়বা সোনা, এগুলা তুমি সারাদিন আমার সামনে পড়ে থাকবা আমেরিকায় যাওয়ার পর। অসম্ভব, তুমি পড়বা সোনা, বরং নিজ ইচ্ছায় পড়বা বলে জাংকুক এক হাত ধরে থেকে কাউন্টারে নিয়ে যায় এবং বিলিং করিয়ে নিয়ে আসে। ওই দিনের মতন টেকুকের বিয়ের শপিং করা হয়ে যায় এবং কালকে জাংকুক আর তীর ঘরোয়াভাবে বিয়ে দেওয়া হবে। আজকে সন্ধ্যায় তীর আর জাংকুকের বাসায় ছোট করে জাংকুক আর তীর গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আজকে জিমিন তার বোনের কাছে তাদের বাসায় থাকবে। তীর একটা সিম্পল হলুদ শাড়ি পরেছে, সাথে কাঁচা ফুল দিয়ে তাকে সাজানো হয়েছে। তীরকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এক এক করে সবাই তীরকে গায়ে হলুদ লাগাচ্ছে। তখনই জিমিনের ফোনে একটা কল আসে। জিমিন দেখে সুগা তাকে কল দিচ্ছে, ভিডিও কল। জিমিন ফোনটা রিসিভ করে। হ্যাঁ সুগা বলো। তোমার বোন কিভাবে সেজেছে একটু দেখাও, না হলে তোমার দেবর আমার মাথাটা খেয়ে ফেলছে বলে সুগা তার ফোন জাংকুককে দেয়। জিমিন একটু মুচকি হাসে, ভাবি আমার বউটাকে দেখাও, আমি দেখবো। জিমিন ফ্রন্ট ক্যামেরা অন করে দেয় এবং জাংকুককে দেখায় তেকে, যাকে এখন সবাই হলুদ মাখছে। তেকে দেখে জাংকুকের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, এত সিম্পল সাজেও কাউকে এতটা সুন্দর লাগতে পারে। পরদিন পেকুকের বিয়ে দেওয়া হয়। পরিবার ও কাছের আত্মীয় স্বজনদের মধ্যে কাবিন ও ধর্মীয় ভাবে বিয়েটা হয়। কিরা সালা, যেই দিন দেখলি ওই দিনই প্রপোজ করলি, পরদিন আব্বা আম্মারে জানালি, পরদিন শপিং করলি, এর পরদিন বিয়া। শালা তুই তো বুলেট ট্রেনের থেকেও বেশি ফাস্ট। হারে বুগাম, তুই ঠিক কইছিস। পরে দেখা গেছে 2 দিন পর বাচ্চার বাপ হয়ে গেছে। আরে সালা, এত কিছু করতে পারলে 2 দিন পর বাচ্চার বাপও হয়ে দেখাইতে পারবো। এর আগে আমার পাশে রাত্রে বিড়াল মারতে হইব, আমার এই সোনার কাছে যাইতে দে বলে জাংকুক ওখান থেকে চলে যায়। তে বাসর ঘরে বসে আছে। বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল গোলাপ দিয়ে। গোলাপের গন্ধে ঘরটা মোমো করছে। তীর ভয় করছে। তে জানে জাংকুকের স্বভাব। জাংকুক তো থেকে বলেই দিয়েছে সে বাসরাতে বিড়াল মারবে। ভাবতে তীর ভয় আর লজ্জা একসাথে কাজ করছে। কিছুক্ষণ পর জাংকুক রুমে আসে। জাংকুকের চোখ দুটো লাল হয়ে আছে। জাংকুকের চাহনিতে আজকে অন্যরকম নেশা। জাংকুক এসে বসে তের পাশে। তের ঘোমটা সরিয়ে দেয়। তে জাংকুকের চাহনি দেখে ভয় পেয়ে যায়। এই চাহনিতে অন্যরকম নেশা, তার জন্য নেশা তে অনুভব করতে পারছে। কড়া মার বলে জাংকুক তার বৃদ্ধা আঙ্গুল নিয়ে রাখে তের ঠোঁটে। তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তাকায় তের ঠোঁটের দিকে। কড়া মার, আমি তোমাকে ঠেসে চুমু খেতে চাই সোনা। তে কিছু বলতে যাবে এর আগে জাংকুক তের ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরে। তেকে গাঢ় করে চুমু খেতে শুরু করে। প্রথমে সফট কিস করে, এরপর আস্তে আস্তে জাংকুক তার চুমুর পরিমাণ বাড়িয়ে দেয়। তের ঠোঁটে বাইট করতে শুরু করে। তের 2 কোমর আঁকড়ে ধরে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে ফিল করতে পারছে জাংকুকের স্পর্শ। জাংকুক তের স্পর্শে এসে পাগল হয়ে যাচ্ছে। জাংকুকের হাত রাজত্ব করছে তের শরীরের উপর। জাংকুক চেপে ধরে তের ওপরের মাংসপেশি। সাথে সাথে তে সুইট শব্দ করে ওঠে। জাংকুক ছেড়ে দেয় তেকে, ঠোঁট নিয়ে রাখে তের গালের উপর। তের গালে ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতে বলে, সোনা আমি পাগল হয়ে যাচ্ছি সোনা। জাংকুকের হাত এখনো রাজত্ব করছে তের শরীরের উপর। জাংকুক তের কোমর খামচে ধরে। সোনা, এই কোমর দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, মনে পড়ে সোনা। জাংকুক তের গায়ে শব্দ করে চুমু খায়। এরপর তাদের কামড় বসে সেই জায়গায় এবং জিভ দিয়ে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে জায়গাটায় রক্ত জমাট বেঁধে যায়। জাংকুক তার ঠোঁট নিয়ে আবার রাখে তের গালে। তের গালে ঠোঁট স্পর্শ করতে করতে বলে, সোনা আমি বিড়াল মারতে চাই সোনা, আমি বিড়ালটাকে দেখবো সোনা। তে কিছু বলতে পারে না। তে এতক্ষণে জাংকুকের স্পর্শে পুরো জাংকুকের কন্ট্রোলে চলে গিয়েছে। জাংকুক ব্যাপারটা বুঝতে পেরে তেকে ঠেসে ধরে একের পর এক চুমু খেতে শুরু করে। হাত দিয়ে তের শাড়ি টেনে তুলে তের ব্লাউজ খুলে ফেলে। তে বাধা দেয় না। জাংকুক শাড়ি দিয়ে তের হাত বিছানার সাথে বেঁধে দেয়। জাংকুক আপনি, আজকে আমি তোমাকে ছাড়ছি না সোনা।
তেও বাধা দেয় না। সে জানে আজকে তার বেহায়াটা তাকে অফুরন্ত ভালোবাসবে। জাংকুক তের গালে শব্দ করে একটা চুমু খায়। জাংকুক গাল থেকে ঠোঁট নিয়ে তের কপালে রাখে, তের কপালে গাঢ় করে একটা চুমু খায়। সোনা। জাংকুক তেকে বিছানায় শুইয়ে দেয় এবং এর কোমরের উপর উঠে বসে, নিজেকে উন্মুক্ত করে তের দিকে নেশা লাগা দৃষ্টিতে তাকায়। তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুকের শরীরের দিকে তাকিয়ে তের নেশা ধরে যাচ্ছে। বিশেষ করে জাংকুকের ট্যাটু দেখে এটাই তেকে বেশি আকৃষ্ট করছে। জাংকুক তের উপর শুয়ে পড়ে, তের চোখের দিকে তাকিয়ে বলে, সোনা আমি এখন তোমার বিড়াল মারবো সোনা। বলে জাংকুক এক হাত দিয়ে তের গাল ধরে তের ঠোঁটে গাঢ় করে চুমু খেতে শুরু করে, আর আরেক হাত বিচরণ করছে তের পুরো শরীরের উপর। জাংকুক তের ঠোঁট ছেড়ে দেয়, তের পুরো শরীরে কিস করে, তেকে মুক্ত করে ফেলে, নিজেকে পেট করে। জাংকুক সোনা, আই লাইক ইট। এটা অনেক ছোট সোনা। ভোর ফজরের আজান পর্যন্ত দিয়ে দেয়, তাও জাংকুক তেকে ছাড়ে না। তেকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তে জাংকুকের এসব অতিরিক্ত ভালোবাসা নিতে না পেরে সেন্সলেস হয়ে যায়। সোনা কি হয়েছে সোনা? এত বেশি আদর করে ফেলছি সোনা যে তুমি এখন অজ্ঞান হয়ে গিয়েছো জান। বলেই জাংকুক তের ফোরহেডে একটা কিস করে। জাংকুক তেকে পাজা খুলে তুলে নেয়, এরপর তেকে ওয়াশরুমে নিয়ে যায়। দুজন একসাথে শাওয়ার নেয়। তে এখন অজ্ঞান। জাংকুক তেকে বিছানায় শুয়ে দেয়, তেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তেকুক এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, সাথে তাদের ফ্যামিলি। জিন আর ইয়ংচুন তো কান্নাকাটি থামাচ্ছিল না। একটু পরে তেকুকের ফ্লাইটের সময় হয়ে যায়। সবাইকে বিদায় জানিয়ে তেকুক প্লেনে বসে পড়ে। জাংকুক এর দিকে তাকায় আর বলে, সোনা তোমাকে এত মারাত্মক লাগছে, মন চায় এখনই খেয়ে ফেলি। বিহারা লোক একটা, মাথা কি সবসময় এসবই ঘুরে? তো ঘুরবে না নাকি? তে জাংকুকের দিকে তাকায়, জাংকুক তের চোখের দিকে তাকায়, এরপর তাকায় তের ঠোঁটের দিকে। এরপর জাংকুক তের ঠোঁটে গাঢ় করে চুমু খেতে শুরু করে। ভিআইপি সিট হওয়ার কারণে তাদের কোনো সমস্যাই হয় না। তে জাংকুককে ধাক্কা দেয়। এটা বাসা না, আপনি যখন তখন কেন শুরু হয়ে যান? সোনা তুমি করা মালটা এমন, দেখলে খেয়ে ফেলতে মন চায়। তে লজ্জা পায়। জাংকুক তাকায় তের দিকে। তেকে শরম পেতে দেখে জাংকুক তের সারা ফেসে চুমু খায়। সোনা আমার লক্ষ্মী সোনা, তোমার লজ্জা ভাঙতে পারলাম না। বিড়ালটাকে আরো মারতে হবে। আজকে বাসায় নিয়ে তোমার লজ্জা ভালো করে ভাঙবো, আর বিড়ালটাকেও মারবো। বেহায়া লোক একটা, মুখে কিছু আটকায় না নাকি? প্রায় 4 ঘন্টা পরে একটু আগে প্লেন ল্যান্ডিং করেছে। জাংকুক তের হাত ধরে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে, একটা ক্যাব নিয়ে নেয়। জাংকুক এখন দাঁড়িয়ে আছে 20 তলা বিল্ডিং এর সামনে। এই বিল্ডিং এরই 14 তলায় জাংকুক থাকে। জাংকুক তেকে নিয়ে লিফট দিয়ে উপরে উঠে যায়। জাংকুক দরজার সামনে এসে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ঘরের ভিতর চলে যায়। তেও জাংকুকের পিছে পিছে চলে যায়। জাংকুক মাঝখানে রুমের লাইট জ্বালিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয় এবং তেকে পাজা খুলে তুলে নেয়। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে যায় যে তে কিছু বলার আগে জাংকুক তের ঠোঁটে গাঢ় করে চুমু খেতে শুরু করে। তার রুমের দিকে হাঁটা শুরু করে। তার রুমের লাইট জ্বালিয়ে তেকে কুলে নিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং তের পুরো মুখে কিস করে। সোনা আমার সোনা, আমার লক্ষ্মী জান, অনেক ভালোবাসি সোনা। জাংকুক তের চোখের দিকে তাকায় এবং কথাটা বলে। তে তাকায় জাংকুকের চোখের দিকে। আমিও তো ভালোবাসি। জাংকুক খুশি হয়ে যায় তের কথা শুনে। তের ঠোঁটে গাঢ় করে চুমু খায়, তের পুরো মুখে চুমু খায় পাগলের মতন। সোনা একটু মুচকি হাসে। জাংকুকের 2 গাল চেপে ধরে জাংকুকের কপালে একটা কিস করে। জাংকুক খুশি হয়ে যায়। তার কড়া মালের কাছ থেকে এটুকু পাওয়ায় তার জন্য অনেক কিছু। জাংকুক তের ঠোঁটে গাঢ় করে চুমু খায় এবং নিজেকে আর মুক্ত করে নিজেকে করে। ভালোবাসি সোনা, তোমাকে ছাড়া থাকা অসম্ভব পাখি। আমার সোনা।
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, ওকে? আর হচ্ছে আমি এরকম আরো অনেক স্টোরি দেবো, তোমরা আমার বেশি বেশি করে সাপোর্ট করবা, ঠিক আছে? আর 5K হয়ে গেছে, এর জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? এভাবে আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।